Welcome to my channel. Today I am going to discuss a poem, My Last Duchess, which was written by Robert Browning in 1842. Initially, it was named Italy, which was later changed. কবিতাটি একটি ঐতিহাসিক কবিতা, কারণ এখানে ইতিহাসের দুটো চরিত্রের কথা আমরা এই কবিতায় উল্লেখ পাই। পুরো কবিতায় আমরা প্রধানত দুটো চরিত্র আমরা খুব ভালোভাবে পাই। এক নম্বরে হচ্ছে ডিউক অফ ফেরারা, আর দু নম্বরে হচ্ছে তার স্ত্রী ডাচেস। তাকে নিয়ে কবিতাটা, সেই জন্য কবিতার নাম দেওয়া হয়েছে মাই লাস্ট ডাচেস। অরিজিনালি যদি আমরা তাদের নাম জানতে চাই তাহলে এটা দাঁড়ায় যে ডাচেসের অরিজিনাল নাম ছিল লুক্রেজা ডি মেডিসি, আর দ্য ডিউক অফ ফেরারা তার অরিজিনাল নাম ছিল আলফানজো টু। It was suspected that after their marriage, the Duke had poisoned and killed her wife. কবিতাটি এখান থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ ডিউক তার স্ত্রীকে হত্যা করেছে এবং তার সেই স্ত্রীর একটা ছবি তার আর্ট গ্যালারিতে রাখা আছে। In this poem, the Duke is giving a detailed descriptions of his wife or last duchess to an envoy of a count. কাউন্ট মানে রাজা, এনভয় কথার অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অথবা দূত। এখানে শুরু হচ্ছে কবিতাটি দুজনকে দিয়ে, অর্থাৎ ডিউক তার স্ত্রীর বর্ণনা দিচ্ছে কাকে না, কাউন্টের এনভয়কে। এই কাউন্টকে, কাউন্ট হচ্ছে এক রাজা যার মেয়ের সাথে ডিউক বিয়ে করবে বলে রাজি হয়েছে, আর সেই কাউন্ট তার এক দূত বা এনভয়কে পাঠিয়েছে কিছু আলোচনা করার জন্য। এখন এনভয় যখন রাজার বাড়িতে এসেছে তখন ডিউক তার আর্ট গ্যালারি তাকে দেখাচ্ছে এবং সব কিছু ডেসক্রিপশন করতে করতে শেষে তার স্ত্রীর ছবিটা ডেসক্রিপশন করছে। এবার আসি আমরা মেন কবিতায়। দেখো, মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং 1812 to 1889, অর্থাৎ রবার্ট ব্রাউনিং 1812 সালে জন্মগ্রহণ করে এবং 1899 সালে মারা যায়। ফেরারা, ফেরারা ইজ দ্য নেম অফ আ প্লেস লোকেটেড ইন ইটালি। ইটালিতে অবস্থিত এক জায়গার নাম হচ্ছে ফেরারা। সেখানকার রাজা অর্থাৎ ডিউক বলছে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। এটা হলো আমার সেই স্ত্রী যার ছবি দেওয়ালে আঁকা আছে। লুকিং অ্যাজ ইফ সি ওয়্যার অ্যালাইভ, মনে হচ্ছে যেন সে জীবন্ত। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার নাও, আমি এই শিল্পকে এক আশ্চর্য বা বিস্ময়কর শিল্প বলে অভিহিত করছি বা বলতে চাইছি। অর্থাৎ যে পেন্টিংয়ের কথা বলা হচ্ছে সেই পেন্টিংটা খুবই সুন্দর। ফ্রা প্যান্ডফস হ্যান্ড ওয়ার্কড বিজিলি আ ডে। ফ্রা প্যান্ডফ হচ্ছে নেম অফ দ্য পেন্টার। হি ওয়ার্কড আ ডে টু পেন্ট দ্য ডাচেস। এখানে ফ্রা প্যান্ডফ সেই পেন্টার সারা দিন ধরে ব্যস্ত হয়ে সেই ডাচেসের ছবি আঁকে। দেয়ার সে স্ট্যান্ডস, এবং ওই যে দেখতে পাচ্ছ সে দাঁড়িয়ে আছে। এখানে যেটা এক্সপ্লেনেশন দরকার আছে সেটা হচ্ছে ফ্রা প্যান্ডফ কে। ফ্রা প্যান্ডফ একটা ইমাজিনারি ক্যারেক্টার, অর্থাৎ ডিউক এখানে পরিষ্কার করে উল্লেখ করেনি যে পেন্টার কে ছিল, শিল্পী কে ছিল। আর ফ্রা কথার অর্থ হচ্ছে মঙ্ক। ডিউকের ক্যারেক্টার এখানে ডিসক্লোজ হয় কি, ডিউক চায় না যে তার স্ত্রীর সাথে অন্য কেউ দেখা করুক, তাই সে একজন মঙ্ককে নিয়ে এসেছিল যা তার স্ত্রীর ছবি এঁকেছিল। এখানে ডিউকের ওভার পজিটিভ ক্যারেক্টার কিন্তু প্রকাশ পায়। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, আপনি কি ওখানে বসবেন এবং দেখবেন তাকে? কাকে জিজ্ঞেস করছে বলো তো? এনভয়কে জিজ্ঞেস করছে। আই সেড ফ্রা প্যান্ডফ বাই ডিজাইন, আমি বললাম ফ্রা প্যান্ডফের কাজ বা তার আঁকা ছবি। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স, ভালো করে বুঝবে। পিকচার্ড কাউন্টেনেন্স, কাউন্টেনেন্স কথার অর্থ হচ্ছে ফেস বা মুখ, আর পিকচার্ড মানে ছবি। অর্থাৎ ডাচেসের মুখের যে ছবিটা ওখানে আঁকা হয়েছে সেটা তোমার মতো কোনো লোক পড়তে পারবে না। পড়তে পারবে না মানে বোঝার ক্ষমতা নেই ছবিটার। দ্য ডেপথ, কেন ক্ষমতা নেই? পরের লাইনে দেখো বলছে,
the depth and passion of its earnest glance. একান্ত দৃষ্টি, সেই যে ছবিটা আঁকা হয়েছে সেই ছবিতে যে দৃষ্টি আছে সেই দৃষ্টিটা খুবই গভীর এবং আবেগপ্রবণ, তাই এটা বোঝার ক্ষমতা কিন্তু তোমার নেই। বাট টু মাইসেলফ দে টার্নড, কিন্তু আমার দিকে তারা ঘোরে। এখানে দে বলতে স্ট্রেঞ্জার্সের কথা বলা হয়েছে, যারা বাইরে থেকে আসে এবং এসে ডিউকের আর্ট গ্যালারি ভিজিট করে। তারা অনেক সময় রাজাকে জিজ্ঞেস করে, কি বলছে দেখো, সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, মানে ডাচেসের পেন্টিংয়ের ওপর একটা পর্দা দেওয়া আছে, এই পর্দা সরানোর ক্ষমতা কারণ নাই আমি ছাড়া, তাই অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ডার্স্ট, এবং মনে হয় যেন তারা আমাকে জিজ্ঞেস করছে বা অনুরোধ করতে চাইছে, ইফ দে ডার্স্ট মানে যদি তারা সাহস পায়। ডার্স্ট শব্দের অর্থ হচ্ছে ডেয়ার, সাহস করা। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এত দৃষ্টি এখানে কিভাবে আসলো। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আক্স দ্য স্যার, তাই আপনি প্রথম নন যে আমাকে এভাবে জিজ্ঞেস করছেন মহাশয়। ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, দেখো এবার ব্যাখ্যা করছে যে তার এই যে গ্ল্যান্স, যে দৃষ্টি, এরকম দৃষ্টি কেন, সেই দৃষ্টির ব্যাখ্যা দিচ্ছে এবার ডিউক। বলছে ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এটা শুধুমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতিতে তা নয়। কল্ড দ্য স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, ডাচেসের মুখে বা গালে যে আনন্দের ছটা পাওয়া যায়, সেটা যে তার হাজব্যান্ড ওখানে আছে বলে সেরকম আনন্দ সে পাচ্ছে তা কিন্তু নয়। পারহ্যাপস ফ্রা প্যান্ডফস চান্সড টু সে, হয়তো ফ্রা প্যান্ডফ বলেই ফেলেছিল, হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, ম্যান্টেল মানে হচ্ছে চাদর, মানে তার চাদরটা তার হাত পর্যন্ত একটু বেশিই ঝুলে গেছে। Or paint must never hope to reproduce the faint half flush that dies along her throat, অথবা এই শিল্প দিয়ে বা এইভাবে ছবি এঁকে তার যে আনন্দের ছটা বা বা আলোর ছটা তার মুখ দিয়ে বা হাসি দিয়ে যে ফুটে উঠছে, সেটা কিন্তু কখনোই আঁকা সম্ভব নয়, যা ক্ষীণ হয়ে গেছে। ক্ষীণ হয়ে গেছে মানে বোঝাতে চাইছে এইটুকু পার্ট দিয়ে ফ্রা প্যান্ডফ একটা কমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা, অর্থাৎ সে ডাচেসের প্রশংসা করতে গিয়ে বলছে যে তার সৌন্দর্য এবং হাসি এত সুন্দর যে তার হয়তো তার শিল্প বা তার আঁকা কখনোই সেটাকে পুরোপুরি প্রকাশ করতে পারবে না। এরপরে দেখো, সাচ স্টাফ ওয়াজ কাস্টেসি, এরকম তুচ্ছ ঘটনা তো একটা সৌজন্যমূলক ছিল, অর্থাৎ ফ্রা প্যান্ডফ ডাচেসকে যে প্রশংসা করেছে সেটার কথাই বলা হচ্ছে, সেটা একটা সৌজন্যমূলক প্রশংসা করেছে, ঠিক আছে। শি থট অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, সে ভাবলো এবং তাতেই তার কিন্তু আনন্দ চলে আসলো মুখে। অর্থাৎ আগে বলেছিল দেখো যে যে হাজব্যান্ডের উপস্থিতিতে যে শুধুমাত্র তার আনন্দ হয় তা নয়, কিন্তু এরকম ছোটোখাটো কোনো কেউ যদি কমপ্লিমেন্ট বা প্রশংসা করে ফেলে তাতেও কিন্তু তার খুব আনন্দ হয়। শি হ্যাড হার্ট, হাউ শ্যাল আই সে, তার মনটা যে কেমন, কি করে যে বলি। টু সুন মেড গ্ল্যাড, খুব সহজে আনন্দিত হয়ে ওঠে। টু ইজিলি ইমপ্রেসড, খুব সহজে মুগ্ধ হয়ে ওঠে। শি লাইকড হোয়াট এভার সে লুকড অন, সে যা দেখে সেটাই সে পছন্দ করে। হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, তার দৃষ্টি সব দিকে যায়, অর্থাৎ সে সব কিছু দেখতে পছন্দ করে, যা দেখে তাতেই তার ভালো লাগে, তার সব কিছুতে সে মুগ্ধ হয়। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, এটা সবই একটাই, মানে সব মিলে তার কাছে একটাই, সব কিছু তাকে সমানভাবে দেখতো, তার কাছে এই পার্থিব জিনিসের আলাদা করে কিছু ডিভিশন ছিল না। এটাই কিন্তু তার ডাচেসের মহান ক্যারেক্টার, সে সবাইকে সব কিছুকে সমানভাবে দেখতো। এবার দেখো, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, কি এবার এক্সপ্লেনেশন আসছে দেখো, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমার এখানে ফেভার মানে ভালোবাসার কথা বলা হচ্ছে, অ্যাট হার ব্রেস্ট তার বুকে, তার মানে বলা হয়েছে যে সে কোনো দামি মানে খুব কস্টলি কিছু গিফট দিত। এখানে বুকে আছে মানে এটা বলা যেতে পারে যে তার কোনো অর্নামেন্টস হতে পারে, চেন হতে পারে, এরকম কিছু যে তার গলায় থাকতো, সেটাকেই ডাচেস ডিউক বলছে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট। দ্য ড্রুপিং অফ দ্য সানলাইট ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিকে যখন সূর্য অস্ত যাচ্ছে তার যে আলোর ছটা,
The bow cherries some officious fool broke in the orchard for her, মানে অফিসিয়াস ফুল মানে হচ্ছে বাড়ির কর্মচারী যদি কোনো বাগান থেকে চেরি গাছের ডাল ভেঙে নিয়ে আসে। দ্য হোয়াইট মিউল সি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, আর মিউলে করে, মিউল কথার অর্থ হচ্ছে খচ্চর, সেটা করে যখন সে বিশাল চাতালে ঘোরে, অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং ফ্রিজ, সব কিছু একই রকম প্রশংসা পায় তার কাছ থেকে। অর্থাৎ এখানে দেখো কিভাবে কম্পেয়ার করা হয়েছে। একদিকে বলা হয়েছে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, মানে এখানে তার ডিউকের কস্টলি গিফটের কথা বলা হয়েছে। সূর্য যখন অস্ত যাচ্ছে পশ্চিম প্রান্তে তখন যে আলোর ছটা, এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য। আবার কেউ যদি বাগান থেকে চেরি গাছের ডাল নিয়ে আসে তাতেও সে কিন্তু আনন্দ পায়। আবার হোয়াইট মিউল সাদা খচ্চরে করে যখন সে তার চাতালে ঘুরে বেড়ায় তাতেও আনন্দ পায়। অর্থাৎ এই যে ৩-৪টে ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, সব কিছু ক্ষেত্রে কিন্তু সমান। অর্থাৎ ডিউক বলতে চাইছে যে বাকি ঘটনাগুলোর সাথেও কিন্তু তার যে কস্টলি গিফট সেটাকেও কিন্তু সে তুলনা করে ফেলতো, যা কিন্তু একদম উচিত নয় বলে কিন্তু ডিউক মনে করছে। অর অর ব্লাস অ্যাট লিস্ট, তাও না হলে সে লজ্জায় লাল হয়ে যেত অন্তত পক্ষে। সি থ্যাঙ্কড মেন, সে মানুষকে ধন্যবাদ জানাতো, গুড, ভালো জিনিস। বাট থ্যাঙ্কড সাম হাউ, আই নো নট হাউ, কিন্তু কিভাবে ধন্যবাদ জানাতো সেটা আমার জানা নেই। As if she ranked my gift of a 900 years old name with anybody's gift, মনে হচ্ছে যেন সে আমার 900 বছরের যে বংশের নাম তাকে যে গিফট হিসেবে দিয়েছিল। অর্থাৎ ডিউকের যে বংশ সেটা 900 বছরের পুরনো একটা বংশ, সে ডিউকের সাথে এই ডাচেসের বিয়ে হওয়ার ফলে কী হয়েছে দেখো, এটাকে তার নিজের বংশ, তার একটা নাম জড়িয়ে যায় সেই বংশের সাথে। এটাকে কিন্তু ডিউক মনে করছে যে একটা গিফট, বিরাট বড় একটা গিফট তাকে কিন্তু দেওয়া হয়েছিল, যা কিন্তু অন্য যে কোনো ছোটোখাটো গিফটের সাথে কিন্তু তুলনা করে ফেলতো। অর্থাৎ এই যে ডিউক তাকে এত বড় একটা গিফট দিয়েছে তাকে কিন্তু আলাদাভাবে কিন্তু প্রায়োরিটি ডাচেস দিত না। হু উড, এবার আসছে দেখো, হু উড স্টুপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিপলিংস, দিস শর্ট অফ ট্রিপলিংস মানে এ ধরনের তুচ্ছ ব্যাপারে কে নত হয়ে তাকে শেখাবে। অর্থাৎ ডিউক বলছে এই ধরনের যে তুচ্ছ ঘটনা, কি তুচ্ছ, যে সব তুচ্ছ তুচ্ছ ব্যাপারগুলোকে যে সমানভাবে দেখতো, ডিউক বলছে এই ধরনের ব্যাপারগুলো যে কোনটা ঠিক কোনটা ভুল এই যে শেখানোর দায়িত্ব, এর জন্য কী করতে হবে না, নত হতে হবে তার কাছে। স্টুপ মানে STOOP, স্টুপ মানে নত হওয়া। নত কে হবে? ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এবার ডিউক এনভয়কে বলছে যদি তোমার, মানে আপনার যদি কথা বলার দক্ষতা থাকে, হুইচ আই হ্যাভ নট, ডিউক বলছে আমার তো নেই, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান্ড ওয়ান অ্যান্ড সে, এবং এই দক্ষতা যদি থাকে তাহলে হয়তো আপনি এরকম কোনো একজন ব্যক্তিকে আপনার মনের ইচ্ছা খুব সহজভাবে বুঝিয়ে বলতে পারবেন। অ্যান্ড সে বলছে জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, তোমার এই ওই কাজ কিন্তু আমাকে একদম বিরক্ত করে বা আমার একদম পছন্দ হয় না। হেয়ার ইউ মিস, এখানে তুমি ভুল করছো। অর দ্যাট এক্সিডস দ্য মার্ক, অথবা তুমি এখানে তোমার বাড়াবাড়ি করে ফেলছো। অ্যান্ড ইফ সি লেট হারসেলফ বি লেসন সো, এবং যদি সে এগুলো শিখে নেয়, মানে নিজেকে শুধরে নেয়। অর প্লেনলি সেট হার উইটস টু ইউর্স, অথবা কি বলছে, যদি তার বুদ্ধি তোমার বুদ্ধির সাথে যদি সে তার বুদ্ধি দিয়ে তোমার কথাকে নাকচ করে, যদি নাও করে। ফোরশুড, ফোরশুড কথার অর্থ হচ্ছে ইনডিড, প্রকৃতই। মেড এক্সকিউড, অথবা অজুহাতও না করে, তোমার কথা তুমি যেভাবে বোঝাতে চাইছো সেটা যদি সে তার বুদ্ধি দিয়ে সেটাকে প্রত্যাখ্যান করে অথবা কোনো অজুহাত করে, যদি নাও করে, এই দুটো ঘটনা যদি নাও করে, ইভেন দেন উড বি সাম স্টপিং, তারপরেও কিন্তু মাথা নত করতে হবে। অর্থাৎ ডিউক বলছে যদি তোমার কথা মেনেও নেয়, কোনো এক্সট্রা অজুহাত যদি নাও দেয়, তবুও কিন্তু দেখো আমার কিন্তু মাথা নত তার সামনে করতে হচ্ছে। অ্যান্ড আই চুজ নেভার টু স্টপ, আমি কখনোই মাথা নত করবো না বলে স্থির করেছি। ও স্যার, সি স্মাইল্ড, নো ডাউট, মহাশয় সে কিন্তু হাসতো, কোনো সন্দেহ নেই। ওয়েন এভার আই পাস্ট হার, যখন আমি তার পাশ দিয়ে যেতাম, অর্থাৎ ডিউক বলছে যখন আমি তার পাশ দিয়ে যেতাম সে আমাকে দেখে হাসতো। বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু কে তার এই হাসি দেখতে পেতো না যে তার পাশ দিয়ে যেত। অর্থাৎ ডিউক পাশ দিয়ে গেলেও ডাচেস হাসতো, অন্য কোনো ব্যক্তি ডাচেসের পাশ দিয়ে গেলেও ডাচেস হাসতো। তাই বলছে যে
এরকম হাসি, একই রকম হাসি আমাকে দেখেও হাসতো, অন্য কাউকে দেখেও হাসতো। দিস গ্রিউ, এটা কিন্তু বাড়তে থাকলো। কি বাড়তে থাকলো? এখানে একটা কোশ্চেন আসবে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দিস মিন? দিস বলতে এখানে কি বলা হয়েছে? দিস বলতে বলা হয়েছে যে এই যে ডাচেসের ক্যারেক্টার, এই যে যেভাবে সব কিছুকে সমানভাবে দেখতে থাকা, এখানে আলাদা করে রাজার যে গিফট, রাজার যে 900 বছরের বংশর যে মর্যাদা, সেটাকে যে সবার সামনে তুলনা করা, এই যে তার একটা ক্যারেক্টার, সেটা কিন্তু আস্তে 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 বাড়তে থাকলো। আই গেভ কমান্ডস, আমি নির্দেশ দিলাম। দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপর সব হাসি থেমে গেল। দেয়ার সি স্ট্যান্ড অ্যাজ ইফ অ্যালাইভ, ওই দেখো সে ওখানে যেন দাঁড়িয়ে আছে জীবন্ত। কোনটা কথা বলছে? তার পেন্টিংসের কথা বলা হচ্ছে। উইল ইট প্লিজ ইউ রাইটস, আপনি কি তাহলে উঠবেন? উই উইল মিট দ্য কোম্পানি বিলো, আমরা নিচে গিয়ে অন্য লোকেদের সাথে কথা বলি। অর্থাৎ যে নতুন ডিউক নতুন একজন মেয়েকে বিয়ে করতে চাই, তার বাবা অর্থাৎ কাউন্ট এখানে এনভয়ের সাথে সাথে আরও কিছু লোকজন পাঠিয়েছে। এনভয়কে নিয়ে গেছিলো ডিউক কিন্তু তার আর্ট গ্যালারিতে, সেখানে আর্ট গ্যালারি দেখাচ্ছিল, শিল্পগুলো কী কী আছে তার সেগুলো দেখাচ্ছিল, কিন্তু বাকি লোকজন নিচে বসেছিল, তাদের সঙ্গে দেখা করতে যাবে। দেন আই রিপিট দ্য কাউন্ট ইউর মাস্টার্স known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. তারপর আমি বললাম যে তোমার প্রভু কাউন্ট, সে কিন্তু খুব দানশীল এবং তার জন্য কিন্তু সে বিখ্যাত, তাতে কিন্তু যথেষ্ট আশ্বাস আছে আমার। ডিউক বলছে আমার যথেষ্ট আশ্বাস আছে যে আমি যা ডাউরি চাইবো বা পণ চাইবো সেটা সে কিন্তু প্রত্যাখ্যান করবে না, অর্থাৎ মেনে নেবে ডিউক, কাউন্ট। Though his fair daughter's self as I avowed as starting is my object, যদিও তার সুন্দরী কন্যা, যা আমি প্রথমেই বলেছি আমার মূল লক্ষ্য। নে উই উইল গো টুগেদার ডাউন স্যার, চলো নিচে যাওয়া যাক স্যার। নোটিস নেপচুন, এই দেখো নেপচুন, নেপচুন একটা রোমান সি গড, তার একটা মূর্তি ওখানে কিন্তু সিঁড়ির পাশে রাখা ছিল। তারা নামছে তখন বলছে দেখো নোটিস নেপচুন, নেপচুনটাকে দেখো। দো টেমিং এ সি হর্স, এখানে কিন্তু একটা সি হর্সকে কিন্তু বশে আনার চেষ্টা করছে, বা টেমিং কথার অর্থ হচ্ছে কন্ট্রোল করা, কন্ট্রোল করার চেষ্টা করছে। সি হর্স হচ্ছে কি হাফ হর্স হাফ ফিশ, থট আর রিয়ারিটি, রিয়ারিটি মানে আনকমন। এই যে নেপচুনের যে স্কাল্পচার তার বাড়িতে রাখা আছে, যা কিন্তু আনকমন, অর্থাৎ কারোর বাড়িতে পাওয়া যায় না। হুইচ ক্লজ অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যা ক্লজ নামে একজন শিল্পী বা ভাস্কর, সে কিন্তু এটা ব্রোঞ্জে বানিয়ে আমাকে দিয়েছে। ইন্সবার্গ ইজ দ্য নেম অফ এ প্লেস লোকেটেড ইন অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া। সেখানে কিন্তু ব্রোঞ্জের খুব কাজ হয় এবং সে কিন্তু বানিয়ে আমাকে দিয়েছে। এই যে শব্দটা উল্লেখ করছে ইন্সবার্গ, এটা দিয়ে কিন্তু ডিউক বোঝানোর চেষ্টা করছে যে তার সাথে অস্ট্রিয়ার আলাদা সম্পর্ক আছে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য তার হয়, ডিউক বোঝানোর চেষ্টা করছে। এরপরে আসি নেপচুন, নেপচুন শব্দটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে। দেখো নেপচুন কি বলছে, সি হর্সকে কন্ট্রোল করছে। এখানে ডিউক কিন্তু তার স্ত্রীকে কন্ট্রোল করার কথা বলছে, অর্থাৎ তার আগের যে স্ত্রী ছিল তাকেও কন্ট্রোলের কথা বলছে। কন্ট্রোল করতে পারেনি বলেই কিন্তু তাকে হত্যার নির্দেশ দিয়েছিল। সে নেক্সট যাকে বিয়ে করবে তাকেও কিন্তু কন্ট্রোলের কথা বলছে। এখানে আর একটা আমরা অ্যানিমালস পাই, সেটা হচ্ছে মিউল। মিউল কথার অর্থ হচ্ছে কি খচ্চর, যা ইনফার্টিলিটিকে নির্দেশ করে, বন্ধ্যাত্বকে ইঙ্গিত করে, অর্থাৎ মিউলের কোনো বংশ হয় না। এক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে ডাচেসের বন্ধ্যাত্বর কথা, অর্থাৎ ও তার লাস্ট ডাচেস যে ওয়াইফ, সে কিন্তু বন্ধ্যাত্ব ছিল, ইনফার্টিলিটি তার ইঙ্গিত দিচ্ছে, যার জন্য হয়তো তাকে মেরে দিয়েছে। এটা একটা অন্যতম রিজন হতে পারে। কিছু কমন কোশ্চেন থাকে, এক হচ্ছে সাবস্টেন্স, পুরো সাবস্টেন্সটা ভালো করে পড়া। 2 নম্বর হচ্ছে মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ, এটাকে যদি এক্সপ্লেন করতে দেয় তাহলে ড্রামাটিক মনোলগ কী? ড্রামাটিক মনোলগ হচ্ছে দেখো যে কবিতাটি যখন ড্রামাটিক্যালি শুরু হচ্ছে এবং মনোগত হচ্ছে একজন, অর্থাৎ এখানে একজনই স্পিকার থাকবে, অন্যজন হচ্ছে প্যাসিভ লিসেনার, অর্থাৎ তার কোনো বক্তব্য শোনা যাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজনই স্পিকার আছে, কে? ডিউক অফ ফেরারা। আর সেখানে প্যাসিভ লিসেনার হচ্ছে এনভয় অফ দ্য কাউন্ট হুজ ডটার দ্য ডিউক ইজ গোয়িং টু ম্যারি। ঠিক আছে, এবার এইখানে ড্রামাটিক মনোলগ হওয়ার আরও কারণ হচ্ছে এই কবিতায় দেখো ডিউক এক নিজের সম্বন্ধে
না বলে সে কিন্তু দেখো ডাচেস সম্বন্ধে ডেসক্রাইব করছে। ডাচেসের সম্বন্ধে ডেসক্রাইব করতে গিয়ে নিজের কিন্তু ক্যারেক্টার কিন্তু এখানে প্রকাশ করে ফেলছে, সেই জন্য কিন্তু এটাকে ড্রামাটিক মনোলগ বলা হয়। তাহলে এখানে আর দুটো বড় কোশ্চেন খুব ভালোভাবে পড়তে হবে, একটা হচ্ছে ডাচেসের ক্যারেক্টার কেমন আর ডিউকের ক্যারেক্টার কেমন। এবার আসি ডিউকের ক্যারেক্টার। ডিউকের ক্যারেক্টার কবিতার নাম দেখে আমরা বুঝতে পারছি, দেখো কি বলছে, মাই লাস্ট ডাচেস। লাস্ট মানে শেষ, অর্থাৎ বোঝা যাচ্ছে দ্য সিরিজ অফ ওয়াইফ মানে অনেকগুলো বিয়ে করেছিল, এটা তার শেষ স্ত্রী। আর মাই শব্দটা দেখো যদি আমরা গ্রামাটিক্যালি তাকাই তাহলে এটা একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজেসিভ মানে অধিকার কোনো বস্তু, যেমন মাই পেন, পেনটা আমার, তাহলে পেন হচ্ছে বস্তু। এখানে তার স্ত্রীকে কিন্তু বস্তু হিসাবে দেখতো, যার জন্য কিন্তু এখানে বলা হয়েছে মাই লাস্ট ডাচেস, বস্তু হিসেবে দেখতো বলে কিন্তু সে কন্ট্রোল করতে চেয়েছিল। অর্থাৎ প্রত্যেক মানুষের যে ব্যক্তি স্বাধীনতা আছে, ডাচেস ডিউক কিন্তু সে ব্যক্তি স্বাধীনতাকে উপেক্ষা করেছিল এবং তার ডাচেসকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করেছিল, পারেনি বলেই কিন্তু তাকে হত্যার নির্দেশ দিয়েছিল। কবিতার শেষের দিকে আমরা পাই যে সে যখন বিয়ে করতে যাবে সেখানে বলছে তার ডাউরির কথা বলছে, অর্থাৎ বলছে যে তোমার যে নতুন যে কাউন্ট, সে যার মেয়েকে বিয়ে করবে সেই কাউন্ট খুব দানশীল, তাই ডাউরিতে কোনো প্রবলেম হবে না বলে সে মনে করছে। অর্থাৎ তার কিন্তু টাকা পয়সা লোভ আছে বা ডাউরি নেওয়ার ইচ্ছা আছে, এটা প্রকাশ পায়। এছাড়াও সে বলছে ওখানে ওই লাইনে, দো হিজ ফেয়ার্স ডটার সেলফ অ্যাজ আই অ্যাবোর্ড অ্যাজ টেকিং ইজ মাই অবজেক্ট। অবজেক্ট মানে তার কন্যায় আমার মূল লক্ষ্য, অবজেক্ট মানে যেমন লক্ষ্য তেমন কিন্তু বস্তুও হয়। অর্থাৎ ডিউক কিন্তু স্ত্রীদেরকে বা স্ত্রী জাতিকে বস্তু বা ভোগের বস্তু হিসাবে কিন্তু ভেবে নিয়েছিল, তাই কিন্তু অবজেক্ট বলেছে। এরপরে দেখো, এরপরে এখানে আমরা ডাচেসের যে ক্যারেক্টারগুলো পাই, ডাচেসের ক্যারেক্টারের মধ্যে পাই যে সে সমস্ত ছোটোখাটো জিনিসে কিন্তু খুশি হতো বা আনন্দ পেত। অর্থাৎ তার কাছে পার্থিব জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, যা কিন্তু ডাচ ডিউক একদম পছন্দ করতো না। তার সিম্পল নেচার, সি বিকামস হ্যাপি অ্যাট ট্রিফল থিংস মানে যে কোনো জিনিসে সে খুশি হয়ে পড়তো। সি স্মাইল্ড অ্যান্ড এভরিওয়ান মানে যা সবাইকে দেখে কিন্তু সে হাসতো, এছাড়া সবাইকে ধন্যবাদ জানাতো। তার আলাদা করে কিন্তু কোনো ডিফারেন্স ছিল না। আহ, সে কখনো ডিসক্রিমিনেট করতো না যে তার কে রাজা কে প্রজা, কার কত সম্পত্তি আছে, বেসড অন ফাইন্যান্সিয়াল কন্ডিশন আর সোশ্যাল স্টেটাস, কখনো সে কিন্তু ডিসক্রিমিনেট করতো না। এটাই হচ্ছে ডাচেসের কিন্তু মহান ক্যারেক্টার। অ্যান্ড ফাইনালি সি ওয়াজ কিল্ড ফর হার নোবেল ক্যারেক্টার। ডিউকের ক্যারেক্টার আমরা কি পাচ্ছি, হি ওয়াজ ভেরি জেলাস, অর্থাৎ তার ওয়াইফের যে নোবেল ক্যারেক্টার সাথে খুব জেলাস হিংসা বোধ করতো। সে কিন্তু খুব বোস্টফুল, হি ওয়াজ সো বোস্টফুল অর প্রাউড, অর্থাৎ 900 বছরের যে বংশমর্যাদা তা নিয়ে খুব অহংকার ছিল, বোঝা গেল। বাট হি আর দ্য ডিউক হ্যাড আ গুড টেস্ট অফ আর্ট মানে শিল্পতে তার একটা ভালো টেস্ট ছিল, মানে তার পছন্দ ছিল, যার জন্য কিন্তু তার বাড়িতে আর্ট গ্যালারি ছিল। ডিউক ওয়াজ ওভার পজেসিভ, ভীষণ ওভার পজেসিভ ছিল, তার জন্য কিন্তু তার স্ত্রীর ছবি আঁকার জন্য কিন্তু ফ্রা প্যান্ডাপ অর্থাৎ একজন মঙ্ককে ইনভাইট করেছিল, যাতে হি অ্যাকচুয়ালি ডিড নট ওয়ান্ট দ্যাট এনি পারসনস কাম ইন কন্ট্যাক্ট উইথ হিজ ওয়াইফ। সে চাইতো না যে তার স্ত্রীর সাথে কেউ কোনো পুরুষ, আলাদা কোনো পুরুষ কন্ট্যাক্টসে আসুস, তাই কিন্তু সে মঙ্ককে ডেকে নিয়ে এসেছিল। কারণ কারণ মঙ্ককে নিয়ে আসতে তার কোনো সমস্যা হবে না, কারণ সন্ন্যাসী যারা থাকে তারা যারা তাদের কোনো সংসার থাকে না, তাই তাদেরকে যদি সে আসে যদি এবং তার স্ত্রীর সাথে যদি কথাও বলে তাহলে কোনো প্রবলেম নেই বলে তার মনে হয়েছিল। এইভাবেই কিন্তু এটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ বলা যেতে পারে, যার থ্রু দিয়ে কী হচ্ছে দেখো নিজের ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে। কবিতাটি এখানেই শেষ, আশা করছি তোমরা খুব বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো যাতে সবাই এটা দেখতে পায়। ধন্যবাদ।